আজকে আমরা রবার্ট কিওসাকির লেখা খুবই জনপ্রিয় বই রিচ ড্যাড পোর ড্যাড নিয়ে একটু আলোচনা করব। আমাদের হাতে যে পর্যালোচনাটা আছে সেটা বলছে 1997-এ বেরিয়েছিল বইটা, আর মানে পার্সোনাল ফিন্যান্স নিয়ে লোকের চিন্তা ভাবনায় বেশ একটা আলোড়ন ফেলেছিল। তো এর মূল আইডিয়াগুলো আর প্রভাব নিয়েই কথা বলবো আজ। হ্যাঁ, আর বইটার শুরুতেই যে ব্যাপারটা খুব আকর্ষণীয় লাগে সেটা হলো লেখকের দুই বাবার একদম ভিন্ন দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, ওই পোর ড্যাড আর রিচ ড্যাডের ব্যাপারটা, তাই না? একদম। একজন পুয়ার ড্যাড মানে গরিব বাবা, যিনি বেশ শিক্ষিত, সরকারি চাকরি করেন, কিন্তু সবসময় টাকায় টানাটানি। আর অন্যদিকে রিচ ড্যাড বা ধনী বাবা, তিনি হয়তো স্কুলের গণ্ডি পেরোয়নি, কিন্তু ব্যবসার জ্ঞানে দারুণ পাকা আর আর্থিকভাবেও স্বাধীন। এই দুই বিপরীতধর্মী চরিত্র দিয়েই তো গল্পটা এগোয় স্পষ্ট। শুধু ভালো পড়াশোনা বা ভালো চাকরি পেলেই যে আর্থিক স্বাধীনতা আসবে তা নয়। আসল জিনিসটা হলো ফাইন্যান্সিয়াল লিটারেসি বা আর্থিক জ্ঞান। টাকা কিভাবে কাজ করে সেটা বোঝাটা, সেটাই সবচেয়ে জরুরি। তার মানে আমাদের যে একটা ধারণা আছে না, যে ভালো করে পড়ো, ভালো চাকরি পাও, লাইফ সেট, বইটা কি সেটাকেই চ্যালেঞ্জ করছে? বলছে যে আমাদের স্কুল কলেজ ভালো কর্মচারী তৈরি করতে শেখায় ঠিকই, কিন্তু টাকা ম্যানেজ করা বা ধরুন সম্পদ বানানো, এইগুলো শেখায় না। একদম তাই। আর এখান থেকেই কিন্তু বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটা আসছে। সেটা হলো অ্যাসেট আর লায়াবিলিটি, সম্পদ আর দায়ের মধ্যেকার তফাৎটা বোঝা। বইয়ের ভাষায় যদি বলি, অ্যাসেট হলো সেটাই যা আপনার পকেটে টাকা আনে। ধরুন বাড়ি ভাড়া থেকে আয়, বা ধরুন স্টক থেকে ডিভিডেন্ড। আচ্ছা। আর লায়াবিলিটি বা দায় হলো ঠিক উল্টোটা, যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। যেমন ধরুন গাড়ির লোন বা ক্রেডিট কার্ডের বিল। কিওসাকির মূল পয়েন্টটা হলো ধনীরা সবসময় অ্যাসেট কেনা বা তৈরি করার উপর জোর দেয়, আর অন্যদিকে মধ্যবিত্ত বা গরিব মানুষজন প্রায়শই লায়াবিলিটি কিনে সেটাকেই অ্যাসেট ভেবে ভুল করে। যেমন ধরুন আমরা যে বাড়িতে থাকি, সেটা মানে বেশিরভাগ লোকই তো নিজের বাড়িটাকে সবচেয়ে বড় সম্পদ মনে করে। কিন্তু বইয়ের যুক্তি অনুযায়ী যদি সেই বাড়ি থেকে কোনো আয় না আসে, বরং ধরুন মেইনটেনেন্স বা লোনের জন্য টাকা বেরিয়েই যায়, তাহলে ওটা আসলে একটা লায়াবিলিটি। ঠিক ধরেছেন। এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু বেশ একটা ধাক্কা দেয়। হ্যাঁ, এটা তো পুরো চিন্তাভাবনাকেই নাড়িয়ে দেওয়ার মতো কথা। একদম। আর এই আইডিয়াটাই কিন্তু আমাদের পরের কনসেপ্টটার দিকে নিয়ে যায়। শুধু মাইনে পাওয়ার জন্য কর্মচারী হয়ে কাজ না করে চেষ্টা করতে হবে এন্টারপ্রেনিউর বা ইনভেস্টর হওয়ার। এমন পথ বার করতে হবে যাতে টাকা আপনার জন্য কাজ করে, আপনি শুধু টাকার জন্য কাজ করবেন না। মানে লেট মানি ওয়ার্ক ফর ইউ, এই কথাটা। হ্যাঁ, এর মানে হলো প্যাসিভ ইনকাম বা পরোক্ষ আয়ের রাস্তা তৈরি করা। প্যাসিভ ইনকাম মানে আমি সক্রিয়ভাবে কাজ না করলেও যেখান থেকে একটা আয় আসতে থাকবে। ঠিক। যেমন ধরুন আপনি একটা বই লিখলেন, তার রয়্যালটি পাচ্ছেন। বা ধরুন এমন একটা ব্যবসায় ইনভেস্ট করলেন যেখানে আপনাকে রোজ যেতে হচ্ছে না, কিন্তু লাভ আসছে। আচ্ছা আচ্ছা, এটাই কি তাহলে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তা? হ্যাঁ, কারণ এটা সময়ের সাথে সাথে আপনার সম্পদ বাড়াতে সাহায্য করে, আর শুধু মাস মাইনের উপর যে নির্ভরতা সেটা কমায়। তবে শুধু কৌশল জানলেই তো হবে না। বইটা কিন্তু মানসিকতার উপরেও খুব জোর দেয়। মাইন্ডসেট কিরকম? যেমন ধরুন টাকা পয়সা সংক্রান্ত যে ভয়গুলো থাকে আমাদের, সেগুলোকে জয় করা, একটু হিসেব করে রিস্ক নেওয়ার সাহস তৈরি করা, আর সবচেয়ে বড় কথা হলো ফেলিয়র বা ব্যর্থতা থেকে শেখা, ওটাকে শেখার একটা অংশ হিসেবে দেখা। ভুল হতেই পারে, লোকসানও হতে পারে, কিন্তু তাতে দমে না গিয়ে ওখান থেকে শিখে আবার শুরু করা। একদম, এই পয়েন্টটা তো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এই কারণেই বোধহয় বইটা এত ইন্সপায়ারিং লেগেছে অনেকের কাছে। পর্যালোচনায়ও দেখছিলাম বইটার ভাষা খুব সহজ, অনেক বাস্তব উদাহরণ আছে। অবশ্যই। আর এই জিনিসগুলোই সাধারণ পাঠকের কাছে এর আবেদন অনেক বাড়িয়ে দিয়েছে। তবে হ্যাঁ, কিছু সমালোচনাও কিন্তু আছে যেটা পর্যালোচনায় উঠে এসেছে। ও তাই নাকি? কি রকম? যেমন কিছু আইডিয়াকে একটু বেশি সরলীকরণ করা হয়েছে বলে মনে করেন অনেকে। সব সময় যে চাকরি করা মানেই আর্থিকভাবে পিছিয়ে থাকা, তা তো নয়। ঠিক। আবার ধরুন বইয়ের সব পরামর্শ, বিশেষ করে হয়তো ব্যবসায় নামা বা বড় সড়ো ইনভেস্টমেন্ট করা, এগুলো তো সবার জন্য বা সব পরিস্থিতিতে বাস্তবসম্মত নাও হতে পারে। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট। মানে যার হাতে শুরু করার মতো যথেষ্ট ক্যাপিটালই নেই, তার পক্ষে হয়তো এই পরামর্শগুলো মেনে চলা বেশ কঠিন।
তার মানে বইয়ের থিওরি আর বাস্তব অ্যাপ্লিকেশনের মধ্যে একটা গ্যাপ থাকতে পারে। হ্যাঁ, সেই সম্ভাবনা তো থাকেই, কারণ সবার পরিস্থিতি তো এক নয়। তবে কি না, মূল যে বার্তাগুলো, যেমন ফাইন্যান্সিয়াল এডুকেশন জরুরি, অ্যাসেট লায়াবিলিটির পার্থক্য বোঝা, আয়ের নতুন রাস্তা খোঁজা, এগুলো কিন্তু সার্বিকভাবেই খুব গুরুত্বপূর্ণ। তাহলে মোটের ওপর কাদের জন্য এই বইটা বেশি কাজের হতে পারে? যারা ধরুন নিজেদের আর্থিক অবস্থাটা একটু বদলাতে চান। হ্যাঁ, তারা তো বটেই। যারা হয়তো উদ্যোগপতি হতে চান, বা ধরুন টাকা পয়সার ব্যাপারে একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি পেতে চান। আর যারা সবে ক্যারিয়ার শুরু করছে, মানে ইয়াং জেনারেশন। অবশ্যই, তাদের জন্য কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের একটা নতুন দিক খুলে দিতে পারে বইটা। সংক্ষেপে বললে, বইটা শুধু টাকা রোজগারের কথা বলছে না, তার চেয়েও বেশি জোর দিচ্ছে টাকা ম্যানেজ করার বুদ্ধি আর আর্থিক স্বাধীনতার জন্য যে মানসিকতা দরকার সেটার উপর। অর্থাৎ মূল ফোকাসটা হলো ফাইন্যান্সিয়াল এডুকেশন, প্রথাগত শিক্ষার পাশাপাশি, বা হয়তো তার থেকেও বেশি দরকারি আজকের দুনিয়ায়। বলতে পারেন, এটা কিন্তু চিন্তার জগতে বেশ একটা আলোড়ন তৈরি করে। একদম। আর এখানেই আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। হ্যাঁ, বলুন। যেহেতু আর্থিক শিক্ষার উপর এত জোর দেয়া হলো, এই বই থেকে যদি কেউ অনুপ্রেরণা নেয়, তাহলে আর্থিক স্বাধীনতার পথে প্রথম বাস্তবসম্মত পদক্ষেপ হিসেবে কোন নির্দিষ্ট স্কিল বা দক্ষতা অর্জন করাটা সবচেয়ে জরুরি হতে পারে বলে আপনার মনে হয়? এটা নিয়ে শ্রোতারা ভাবতে পারেন।